হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি স্যাটারডে ছায়ানগরের আবাসন গল্পের পর্ব 7 আপলোড অলরেডি করে দিয়েছি। তো আজকে আমি আপলোড করছি সেটা হচ্ছে ছায়ানগরের আবাসন পর্বের পর্ব 8, যেটা তোমরা থাম্বনেইল দেখে বুঝতেই পেরে গেছো। তো বেশি কথা না বাড়ি আমি আজকের গল্প শুরু করছি। আজকের পর্বটা একটু বড়, তো একটু ধৈর্য সহকারে শুনবে, আশা করি ভালো লাগবে। আর ছায়ানগরের আবাসন গল্পের যদি আগের পর্বগুলো তোমরা না শুনে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলে ভিজিট করে সেই গল্পগুলো শুনে নিতে পারো, তাহলে এই পর্বটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমি গল্প শুরু করছি। দামি সুইস রিস্ট ওয়াচটা তুলে নিতেই দেখা গেল সেটা এখনো টিকটিক করে চলছে। ঘুরিয়ে ফিরিয়ে ঘড়িটা দেখতে থাকে অখিল বড়াল। লোকটা খুব শৌখিন ছিল। এটা অবশ্য তার কসবার ফ্ল্যাটে বার কয়েক গিয়েই টের পেয়েছেন অখিলবাবু। রিস্ট ওয়াচটা সাবধানে টেবিলের উপর নামিয়ে রাখতে রাখতে অখিলবাবু প্রশ্ন করেন জুনিয়র অফিসার অতনুকে, তুমি এত শিওর হচ্ছ কি করে যে এই রিস্ট ওয়াচটা নিখোঁজ হয়ে যাওয়া সুদীপ দত্তেরই? স্যার, এই যে ওয়ালেটটা দেখুন, এটা তো সুদীপ দত্তেরই। এখানেই রিসিপ্টটা পাই। ঘড়ির দোকানে দেখা করে চোখ কানের বিবাদ একদম মিটিয়ে এসেছি। কান এঁটো করে হাসতে থাকে অতনু। বেশ করিতকর্মা ছেলে, তবে কথাটা একটু বেশিই বলে। অখিলবাবু আর একটু বাজিয়ে দেখতে চান তার জুনিয়রকে। ওয়ালেটটা যে সুদীপ দত্তর, সে প্রমাণ কে দেবে? আচ্ছা স্যার, প্রমাণ আমি ফ্ল্যাটের সিকিউরিটি, গাড়ির ড্রাইভার আর পাড়ার মুদি দোকানে ওয়ালেটটা দেখিয়ে কনফার্ম হয়েই এসেছি। ড্রাইভার তো ছবিটা দেখে বলল স্যার সব সময় ম্যাডামের ছবি রাখতে পারছে, খুব ভালোবাসতো। তবু যে কি থেকে কি হয়ে গেল। অখিল বড়ালের ইচ্ছে হলো অতনুর পিঠ চাপড়ে দেন। এ ছেলে তৈরি ছেলে, এভাবে লেগে থাকলে নাম ডাক করে ফেলবে। কিন্তু না, বেশি লাই দিলে আবার মাথায় উঠে পড়বে। তাই হাতটা গুটিয়ে নেন টেবিলের তলায়। স্যার, আমাদের ইনফর্মার একটা মারাত্মক খবর দিল। এই স্পটের আশেপাশে আরো বেশ ইন্টারেস্টিং জিনিস পাওয়া গেছে। স্থানীয় কাঠুরিয়া সেগুলো দেখতে পেয়ে তুলে নিয়ে গেছে কৌতূহলে। যেমন মেয়েদের এক পাটি জুতো, ভাঙা মোবাইল ফোন, রঙিন ওড়না, এই সব আর কি। অখিল বড়াল এবার নড়ে চড়ে বসে। ইমিডিয়েটলি এই জিনিসগুলো উদ্ধার করে বারবার টিভিতে দেখাতে হবে। কাদের জিনিস সেটা জানার একমাত্র উপায় এটাই। তবে তার মন বলছে হারিয়ে যাওয়া মানুষগুলোরই এইসব জিনিস। কিন্তু এইসব জিনিস ফেলে ওরা গেল কোথায়? কেউ কি সরিয়ে ফেলেছে ওদের? যতদূর শুনেছেন পাহাড়ের কোলে এক দরিদ্র গ্রাম ছাড়া আশেপাশে জনবসতি নেই। বহু দূরে দুই পাহাড়ের কোল ঘেঁষে এক মনোরম উপত্যকা আছে। দূর থেকে দেখলে মনে হয় কুয়াশার চাদরে মোড়া। এখানে রহস্য কোথায়? শান্ত একটা জায়গা না, স্পটে একবার যেতে হচ্ছে। তার আগে জিনিসগুলো উদ্ধার করার ব্যবস্থা করতে হবে। অখিল বড়ালের অনুমান অভ্রান্ত। সামান্য টাকার বিনিময়ে কাঠুরিয়া পরিবার জিনিসগুলো ফিরিয়ে দিয়েছে। এগুলো এমনিতেই তাদের কাজে লাগতো না, নেহাত কৌতূহলের বশে তুলে এনেছিল। টিভি চ্যানেলে সন্ধে থেকে বারদই জিনিসগুলো দেখানোর পর থেকেই ফোনের পর ফোন, বেশিরভাগই ফালতু। তার মধ্যে দু একটা আসল ফোনে কাজ উদ্ধার হয়ে গেছে। এক পাটি হাই হিল মিসেস সিংহানিয়ার, ওড়নাটা হারিয়ে যাওয়া মাহি সিং এর, আর ভাঙা মোবাইলটা লেখক আহ্নিক বাবুর। এখন প্রশ্ন, এই মানুষগুলো সবাই ওই একটা জায়গার কাছে গিয়েই উবে গেল কেন? ব্ল্যাক হোলের মতো কোনো রহস্য গর্ব কি জ্বালা পোড়া মানুষগুলোকে কোল পেতে দিল? অতনু দেখে স্যার গম্ভীর মুখে কিছু একটা ভেবে যাচ্ছে। দেবযানী একদম মুখোমুখি পড়ে যায় সুদীপের। আঁচল দিয়ে সে শিশুটিকে আড়াল করতে যায়। কার বাচ্চা এটা? এখনই জবাব দাও। কার পাপ বহন করছো লুকিয়ে লুকিয়ে? সুদীপের গলা সমস্ত নৈঃশব্দ ভেঙে তছনছ করে দেয়। দেবযানী জ্বলে উঠেও নিভে যায়। কথা না বাড়িয়ে সুদীপের সামনে থেকে সরে যেতে থাকে। সুদীপ ক্ষিপ্ত গতিতে ওর সামনের দিকে এগিয়ে দাঁড়ায়। চুলের মুঠি ধরে ব্যথায় কাঁকিয়ে ওঠে দেবযানী।
গোলমাল শুনে ততক্ষণে আহ্নিক, অনামিকা, অর্ক আর মাহিও এসে দাঁড়ায়। আরো কয়েক জোড়া চোখ দূর থেকে ওদের লক্ষ্য করে যায়। বল শয়তানি, কার পাপ বহন করে ঘুরে বেড়াচ্ছিস? দেবযানীর কোলের ঘুমন্ত শিশুটি এই গোলমাল শুনে জেগে ওঠে, প্রকাণ্ড একটা হাই তোলে, তারপর মাহির দিকে তাকিয়ে 2 হাত বাড়িয়ে দেয়। সবাই স্পষ্ট শুনল শিশুটি বলে উঠল, মা, আমাকে কোলে নাও। মাহি চমকে তাকায়, ভালো করে দেখে শিশুটিকে, হুবহু তার মুখ কেটে বসানো। অর্ক অবাক চোখে দেখতে থাকে, এ যেন দেব শিশু। মাহি নিজের সন্তানকে ফিরে পেয়ে কৃতজ্ঞ চোখে তাকায় দেবযানীর দিকে। অনামিকা দেখে হুবহু এক চোখ দুজনের। দেবযানী আর মাহি উভয়ের চোখের মণি থেকে ঠিকরে পড়ে আলোর ফুলকি। দুজনের চোখেই জমাট বেঁধে আছে লাল টকটকে পদ্মরাগ মণি। অনামিকা আহান্নিকের চোখের দিকে তাকায়, তার চোখের ছায়ায় ফুটে ওঠে নিজের চোখের পদ্মরাগ মণি। এখানে সবাই একরকম, সবার চোখে জ্বলে উঠছে আলোর ফুলকি। ওরা সবাই মাহিকে গোল করে ঘিরে দাঁড়ায়। দুর্বোধ্য ভাষায় গান করতে করতে মাহি আর তার শিশুকে প্রদক্ষিণ করতে থাকে। এক সুদীপ ছিটকে যায় দল থেকে, মনে মনে ভাবে এই দলে সে বেমানান, সে অন্যরকম একজন, সে কেন এদের দলে নাচবে গাইবে? দেবযানী ঠোঁট টিপে হাসে, আজ সুদীপের মুখের সামনে জাদু আয়না ধরবে। অনেকদিন তো হয়ে গেল, সুদীপকে চেনাতে হবে যে আসলে সে কে। খিলখিল করে হেসে ওঠে দেবযানী। মাহি আস্তে আস্তে দেবযানীর কাছে এগিয়ে আসে, ছেলেকে ওর বাবার কোলে দিয়ে দেবযানীকে জড়িয়ে ধরে। আজ বড় সুখের দিন, ওর চোখ দিয়ে গড়িয়ে নামে রক্তলাল অশ্রু। অর্ক আশ্বস্ত হয়, যাক বাবা, মাহিকে নিয়ে চিন্তা ছিল, সে মেনে নিয়েছে সে তাদেরই মতো একজন। সুদীপ মাথা নিচু করে বসেছিল, আজ সবার সামনে খুব হেনস্থা হয়েছে। দেবযানীকে ছেলে কোলে দেখে মাথার ঠিক ছিল না। নিজের অক্ষমতার কথা বহুকাল ধরে সে জানে। দেবযানীর কোলে সন্তান এলো কি করে? দেবযানী বরাবর তাকে লুকিয়ে লুকিয়ে পলাশের সঙ্গে মাল্টিপ্লেক্স, সুশান্তের সঙ্গে লং ড্রাইভ, আর তার বস মধুময়দাকে তার ওই ড্রয়িং রুমে বসিয়ে সিঙ্গাপুর থেকে আনা তার অস্ট্রাইটার এগিয়ে দেয়। মধুময়দার বিশেষ ব্র্যান্ডের গন্ধটা বেডরুমে ঘুরে বেড়ায়। রুম ফ্রেশনারে সেই গন্ধ হাজার চেষ্টা করেও চাপা দিতে পারেনি দেবযানী। এসব নিয়ে প্রশ্ন করলেই বাপের বাড়ি, না, বাপের বাড়ি যাবার সুযোগ করে দেওয়া চলবে না। অসুস্থ মাকে বুড়ো আঙুল দেখিয়ে আরো লাগাম ছাড়া হয়ে উঠবে সে। অতএব দেবযানী এবেলা বাপের বাড়ি উঠলেই পিছু পিছু ওবেলা ঠিক হাজির হয়ে যাবে সুদীপ। বৌদিকে মা বলে মাংসটা বেশি করে রাঁধো, ঝাল কম দিও, সুদীপ আবার ঝাল বেশি খেতে পারে না। বৌদি মাংস ম্যারিনেট করতে করতে গুনগুন করে আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। তবুও শেষ রক্ষা হলো কই। একদিন রাতে জাপটে ধরে দেবযানীকে, কুকুরের মতো শুতে থাকে দেবযানীর দেহ। শাড়ি ব্লাউজ টান মেরে খুলে ফেলে, নগ্ন দেহে গন্ধ খোঁজে, পলাশের পারফিউমের গন্ধ। তাড়াতাড়ি অফিস থেকে ফিরে দেখে পলাশ সিঁড়ি বেয়ে তরতর করে নেমে এলো। সে তখন লিফটের জন্য অপেক্ষায়। ঈর্ষা হয়, এই বয়সেও পলাশের ফিটনেস দেখো, লাফিয়ে লাফিয়ে শেষের দিকের সিঁড়িগুলো কেমন টপকে নামলো। কিরে, তুই এখানে? আর বলিস না, একটা কাজে এসেছিলাম, 3rd ফ্লোরের শিলবাবুর কাছে। পলাশের সারা গা থেকে মিথ্যের গন্ধ বেরোচ্ছে, তার সঙ্গে মিশে গেছে উগ্র একটা পারফিউমের গন্ধ। দেবযানী ঠেলে সরিয়ে দিতে চায় সুদীপকে, কিন্তু পারে না। নগ্ন শরীরের উপর হামাগুড়ি দিয়ে সুদীপ কুকুরের মতো শুঁকে যাচ্ছে তাকে।
লোকটা কি পাগল হয়ে গেল? তুমি একটা পাগল, আমি চলে যাব, তোমার মতো মানুষের সঙ্গে থাকা যায় না। হাত মুচড়ে দেয় সুদীপ। কার সঙ্গে যাবি? পলাশ নাকি মধু ময়দা? বল, কার সঙ্গে যাবি? টেবিল থেকে পেপার ওয়েটটা নিয়ে সুদীপের কপাল লক্ষ্য করে চালিয়ে দেয়। ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে নামে। কপাল চেপে বসে পড়ে সুদীপ। দেবযানী চিৎকার করে ওঠে, পলাশদা, মধু ময়দা, যার সঙ্গে ইচ্ছে যাব। ওরা তোমার মতো নপুংসক নয়। ওরা একটা মেয়েকে ভালো রাখতে জানে। তবে রে, টেবিল থেকে ছুরিটা তুলে নিয়ে দেবযানীর বুকের মাঝখানে চালিয়ে দেয়। চুইয়ে নামে তাজা রক্তের ধারা। ক্রমশ নিস্তেজ হয়ে আসে দেবযানীর শরীর। এই কি করলো সে? দেবযানীর অভিমান ভরা কথাগুলোই সত্যি ধরে নিল। যে দেবযানীকে এত ভালোবাসতো তাকে এভাবে শেষ করে দিল। নিথর দেবযানীকে জড়িয়ে ধরল সুদীপ। জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে লাগলো। ধীরে ধীরে সুদীপ চোখ খোলে, দেখে দেবযানীকে জড়িয়ে ধরে সে কুয়াশা ঘেরা উপত্যকার মধ্যে থর থর করে কেঁপে যাচ্ছে। দেবযানী ধীরে ধীরে চোখ খোলে, উঠে বসে, তারপর প্রকাণ্ড একটা হাই তোলে। সুদীপের দিকে তাকায়। সুদীপের মুখ ভয়ে পাংশু হয়ে গেছে। আঁচলের তলা থেকে একটা ছোট্ট আয়না বার করে সুদীপের মুখের সামনে ধরে দেবযানী। আয়না কোথায়? জল টলমল করে। এই তবে জাদু আয়না? সুদীপ ভালো করে তাকায়, দেখতেই থাকে। দেবযানীর নিথর দেহটা ছেড়ে উঠে দাঁড়ায়। শার্ট প্যান্ট পরে ওয়ালেটটা হাতে নেয়। দেবযানীর শীতল কপালে চুমু খেয়ে বেরিয়ে যায়। সোজা পৌঁছে যায় শিয়ালদা স্টেশন। এত ভোরেও লাইনে কি ভীষণ ভিড়। সুদীপ টিকিট কাটে, এগিয়ে যায় নির্দিষ্ট প্ল্যাটফর্মের দিকে। জাদু আয়না থেকে চোখ সরিয়ে দেবযানীকে দেখে। তার পরের অংশটার জন্য আয়নার দরকার নেই। প্রশ্ন করে, দেবযানী, আমি এখানে এলাম কেন? কারণ আমি চেয়েছি। কেন চেয়েছ? কারণ জীবনে আমি এই একটি মাত্র পুরুষকেই ভালোবেসেছি। আমরা যাকে ভালোবাসি তাদের ডেকে নিই। কেন ভালোবাসলে? আমি যে একটা অপদার্থ, তোমায় শুধু সন্দেহই করে গেছি। নিজের ব্যর্থতা ঢাকতে আজীবন শুধু ক্ষত বিক্ষতই করে গেছি। জীবন এত তাড়াতাড়ি শেষ হয় না সুদীপ। এ জীবনের পরেও আরেকটা জীবন আছে। আমরা সেই জগতের বাসিন্দা এখন। এই জীবনটা আমরা বরং তৃপ্তি নিয়ে বাঁচি। সমস্ত ভুলের মাসুল দেবার পালা এই অবেলার বারান্দায় সুদীপ দেবযানীকে জড়িয়ে ধরে। টের পায় ওর শীতল দেহে উষ্ণতা ফিরছে একটু একটু করে। আহান্নিক উঠে এসেছিল দেবযানীদের পাথরের বাড়ির কাছাকাছি। লেখক মশাইকে সবাই চেপে ধরেছিল শিশুটির নামকরণ করতে। আহান্নিক বসু দায়িত্ব পাওয়া মাত্র পাতার পর পাতা ধরে অজস্র নাম লিখে ফেলেছে, কিন্তু অজস্র নামের ভিড়ে সেরাটা বেছে নিতে গিয়ে তালগোল পাকিয়ে যাচ্ছিল। তাই ছুটে এসেছিল প্রথমবার দেবযানীর কাছে। দেবযানী এক রহস্যময়ী নারী, যে থাকে টিলার উপর পাথরের বাড়িটিতে, যে বাড়ির মাথায় চাঁদের আলো অঝরে ঝরে, যে বাড়ির আশেপাশে এক রাশ কুয়াশা থমকে থাকে। উপত্যকার মানুষ তাকিয়ে থাকে এক টুকরো কুয়াশা সরিয়ে কখন বাড়িটা আপনজনের মতো মুখ বাড়াবে। সেই আশ্চর্য বাড়ির মধ্যে থাকে এক আশ্চর্য নারী। সেই নারী মৎস্যগন্ধি। সেই নারী বিস্ময় দিয়ে গড়া। সেই নারীকে দেখতে পায় তার একান্ত পুরুষের বুকের মধ্যে মিশে যেতে, সোহাগে গলে যেতে। আহান্নিক আর দাঁড়ায় না, ভুল জায়গায় চলে এসেছে সে। নামতে থাকে ঢালু পথ বেয়ে, ফিরতে থাকে উজান ঠেলে। সেই চাঁদ রাতের ঘটনা
তাহলে ভুল? দেবযানীকে তার ঘুমের মধ্যে স্বপ্ন ঢেলে দিয়েছিল। দেবযানী সব পারে। হয়তোবা সেই চাঁদ গলা রাতের অভিসারও সত্যি। দেবযানী তার মৎস্যকন্যার খোলস পুড়িয়ে ফিরে গেছে একমাত্র পুরুষটির কাছে। তাহলে আজকে আমার এই ছায়ানগরের আবাসন গল্পের পর্ব ৮ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ভালো লাগলে একটি লাইক করে দিও। আর এই ধরনের গল্প, আরো অনেক রকমের গল্প প্রতিনিয়ত যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে লাইক করে দিও, বেল আইকন প্রেস করে নিও যাতে সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে যায়। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।